বাংলা আর মহীশূর রাজ্য দুটো বড় বড় রাজ্য ইংরেজরা দখল করে নেওয়ার পরে তাদের নজর পড়ে হচ্ছে তৃতীয় বৃহত্তম শক্তি ভারতবর্ষের মারাঠাদের ওপরে। মারাঠারা সেই সময় শৌর্যে বীর্যে ভীষণ ভীষণ এগিয়ে ছিল। মহীশূরের টিপু সুলতান হায়দার আলীও শক্তিশালী ছিলেন, কিন্তু তাদের থেকেও সাহসী বীর যোদ্ধা ছিলেন হচ্ছেন মারাঠারা। মারাঠারা বহু বছর ধরে ভারতে স্বাধীনভাবে রাজত্ব করে এসেছেন। যদিও 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালির কাছে মারাঠারা হেরে যান, কিন্তু তার পরবর্তীতেও পেশোয়া মাধব রায়ের নেতৃত্বে তারা আবার মাথা তুলে দাঁড়ান। প্রায় উত্তর দক্ষিণ ভারতে মারাঠা প্রাধান্য কিছুটা হলেও আবার বেশ উন্নত হয়ে উঠতে থাকে। কিন্তু মাত্র 28 বছর বয়সে পেশোয়া মাধব রাও তিনি মারা যান। আচ্ছা, পেশোয়া আগে আমরা আলোচনা করি। পেশোয়া মারাঠাদের না কেন রাজা হতেন না, মারাঠাদের হতেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীকে বলা হতো হচ্ছে পেশোয়া। তো মাধবরাও সেরকমই প্রধানমন্ত্রী বা পেশোয়া ছিলেন। তার মৃত্যু হওয়ার পর মারাঠা শক্তি বেশ দুর্বল হয়ে যায়। মাধব রায়ের মৃত্যুর পর মারাঠাদের মধ্যে গৃহদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত হয়, বা আরও ভালোভাবে বলতে গেলে উত্তরাধিকারী একটা দ্বন্দ্ব শুরু হয় যে মাধব রাওয়ের পরে কে মারাঠার পেশোয়া হবেন। মাধব রাওয়ের মৃত্যুর পর তার ভাই নারায়ণ রাও পেশোয়া হন, কিন্তু নারায়ণ রাওকে পেশোয়া হতে দিতে চাননি তাদের কাকা রঘুনাথ রাও বা রাঘোবা। তিনি রাঘোবা বলেই বেশি পরিচিত ছিলেন। ফলে নারায়ণ রাও পেশোয়া হওয়ার কিছুদিন পরেই রাঘোবা বা রঘুনাথ রাওয়ের চক্রান্তে তিনি মারা যান। তখন ওই অরাজক পরিস্থিতিতে মারাঠাদের মধ্যে থেকে রঘুনাথ রাও তিনি নিজেই নিজেকে স্বঘোষিত পেশোয়া বলে ঘোষণা করেন। কিন্তু মারাঠাদের যারা অনুগত ছিলেন, নানা ফড়নবিস, সখারাম বাপু, এরা রঘুনাথ রাওকে একেবারেই সমর্থন করেননি। তারা নারায়ণ রাওয়ের শিশুপুত্র দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া ঘোষণা করেন। দ্বিতীয় মাধব রাও ছিলেন নাবালক, ফলে তার হয়ে তার মাই মারাঠা রাজ্যকে শাসন করতেন। রঘুনাথ রাওকে পুনা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই অবস্থায় রঘুনাথ রাও বোম্বাইতে গিয়ে ইংরেজদের কাছ থেকে সাহায্য চান, এবং রঘুনাথ রাওয়ের সাথে ইংরেজদের মধ্যে 1775 7ই মার্চ সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়, যার শর্ত অনুযায়ী ইংরেজরা মারাঠাদের সরিয়ে রঘুনাথ রাওকে মারাঠাদের পেশোয়া বানাবেন। বিনিময়ে রঘুনাথ রাও সুরাট আর ব্রোচ এই জেলা দুটোকে তাদের রাজস্বের অংশ এবং সলসেট বেসিন এই অংশগুলো ইংরেজদেরকে ছেড়ে দেবে। ইংরেজ আর রঘুনাথ রাও একসাথে জোটবদ্ধ হয়ে আরাসের যুদ্ধ ঘোষণা করে পেশোয়ারদের বিরুদ্ধে। মারাঠা নেতা নানা ফড়নবিস, হায়দার আলী, নিজামের সাথে জোট বেঁধে ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যান। এরই মধ্যে কলকাতার যারা ইংরেজ ছিলেন তারা এই সুরাটের সন্ধিকে বাতিল করে দেন, মানে যেটা রঘুনাথ রাও আর ইংরেজদের মধ্যে হয়েছিল। কারণ তাদের উদ্দেশ্য ছিল পুরো মারাঠাকে দখল করে নেওয়া, মারাঠা শক্তিকে নিজের করে নেওয়া। মারাঠাদের অন্তর্দ্বন্দ্বে তারা ঢুকতেই চাননি। বাংলা যিনি গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি এবং তার পরিষদদের উদ্যোগে মারাঠাদের সঙ্গে, মানে রঘুনাথ রাও নয় কিন্তু ওই দ্বিতীয় মাধব রাও এবং তার মায়ের সাথে তারা 1776 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন, এবং ইংরেজরা দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া বলে মেনে নেয়। রঘুনাথ রাওকে একটা বাৎসরিক বৃত্তি বা ভাতা দেওয়ার কথা বলে। ক্ষতিপূরণ বাবদ, মানে এই যে যুদ্ধে এত লস হয়েছে ইংরেজদের, সেই ক্ষতিপূরণ বাবদ ইংরেজরা নগদ অর্থ, সলসেট আর থানে এই তিনটে মারাঠাদের কাছ থেকে দাবি করে। এরপরে ইংল্যান্ডে যে কোম্পানির পরিচালক সভা ছিল তারা আবার পুরন্দরের সন্ধিকে বাতিল করে সুরাটের সন্ধিকে বহাল রাখতে চায়, মানে যে সন্ধিটা রঘুনাথ রাওয়ের সাথে হয়েছিল। ফলে মারাঠাদের মধ্যে এবং ইংরেজদের মধ্যে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়। এই সময় বাংলা, বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষরা মিলিত হয়ে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটাকে বলা হতো তেলেগাঁওয়ের যুদ্ধ। এই যুদ্ধে মারাঠারা জিতে যায়, ইংরেজরা হেরে যায়। মারাঠা আর ইংরেজদের মধ্যে সাল খেয়াল রাখবে 1779 সালে হয় ওয়ারগাঁওয়ের সন্ধি। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এভাবেই শেষ হয়ে যায়, এইভাবেই অবসান হয়ে যায় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের। 1782 সালে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের শেষ হিসাবে সলবাইয়ের সন্ধি স্বাক্ষর হয় ইংরেজ এবং মারাঠাদের মধ্যে। ইংরেজরা আবার দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া বলে মেনে নেয়। রঘুনাথ রাওকে আবার তারা বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তিদানের ব্যবস্থা করেন।
সলসেট, থানে আর বোম্বাই 3টে জায়গা ইংরেজরা মারাঠাদের কাছ থেকে নিয়ে নেয়। ফলে ইংরেজরা মারাঠাদের অনেকটা অংশই দখল করে নেয়। কিন্তু এটাতে তো ইংরেজরা খুশি ছিল না, তারা সম্পূর্ণ মারাঠা অংশটা চেয়েছিল। 20 বছর বাদে আবার শুরু হয় দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। কারণ সেই আবার এক মারাঠাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব। 1795-তে রঘুনাথ রাওয়ের ছেলে দ্বিতীয় বাজিরাও পেশোয়া হন। যদিও এই পদের জন্য তার বিশেষ যোগ্যতা ছিল না। ততদিনে নানা ফড়নবীশ মারা গিয়েছেন। মারাঠাদের দ্বন্দ্ব সামাল দেওয়ার জন্য দ্বিতীয় বাজিরাও ব্যর্থ হন। এর মধ্যেই মারাঠা নেতা ছিলেন অপর একজন মারাঠা নেতা, যশবন্ত রাও হোলকার আর দৌলত রাও সিন্ধিয়া। মারাঠাদের মধ্যে না 3টে বংশ রাজত্ব করত। একটা বাজিরাওদের, এই পেশোয়াদের বংশ, একটা হোলকার, আর একটা হচ্ছে সিন্ধিয়া। এদের মধ্যে যখন সমস্যা শুরু হয়, পেশোয়া সিন্ধিয়াদের পক্ষে চলে যান। এরপর হোলকাররা আক্রমণ করে পুনা। পেশোয়া এবং সিন্ধিয়ার সেনাবাহিনীকে তারা পরাজিত করে দেয়, হারিয়ে দেয়। অমৃত রাও নামে জনৈক এক ব্যক্তিকে এই হোলকার যারা থাকেন তারা পেশোয়া পদে বসিয়ে দেন। বাজিরাও আত্মরক্ষার্থে পালিয়ে যান, ইংরেজদের সাহায্য চান। তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি। দ্বিতীয় বাজিরাওয়ের সাথে ইংরেজরা বেসিনের সন্ধি স্বাক্ষর করেন। কি রকম? বেসিনের সন্ধির শর্ত অনুযায়ী পেশোয়াকে ইংরেজরা বাধ্য করেন অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে। ক্লাস 8-এ পড়তে তোমরা নিশ্চয়ই পড়েছো অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতি অনুযায়ী ইংরেজ সরকার মারাঠা রাজ্যকে নিজের দখলে রাখবেন। সেখানে একজন ইংরেজ রেসিডেন্ট বা কর্মচারী থাকবেন, ইংরেজদের একটা সেনা থাকবে ওই রাজ্যে, এবং ওই রাজ্যের যিনি প্রধান থাকবেন, রাজা বা নিজাম বা নবাব বা পেশোয়া যেই হন না কেন, তিনি ইংরেজদের মতের বিরুদ্ধে গিয়ে কোনো যুদ্ধ করতে পারবেন না, কোনো শান্তি করতে পারবেন না। এটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। মারাঠাদের ইংরেজরা বাধ্য করেন দ্বিতীয় বাজিরাওকে এই সন্ধিতে স্বাক্ষর করতে। পেশোয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য পুনাতে 6000 ইংরেজ সৈন্য রাখা হয়। এই ইংরেজ সেনাদলের সমস্ত ব্যয় বহন করতে হবে পেশোয়াকে। এই মারাঠাদের মধ্যে ইংরেজদের একজন রেসিডেন্ট রাখা হবে, যেগুলো অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত ছিল। পেশোয়া তার সেনাবাহিনীতে কোনো ইউরোপীয়কে নিয়োগ করতে পারবেন না, মানে ফরাসি বা অন্য কোনো ইউরোপীয় থাকতে পারবে না, শুধু ইংরেজরাই থাকবে। বলা হয় ইংরেজদের অনুমতি না নিয়ে পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোনো তৃতীয় শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারবেন না, কারোর সাথে কোনো যুদ্ধও করতে পারবেন না। মারাঠা সামন্তদের বিরোধের ক্ষেত্রে কোম্পানি যেটা মধ্যস্থতা করবে পেশোয়াকে সেটা মেনে নিতেই হবে। এই সমস্ত শর্ত মেনে নিয়ে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। বেসিনের সন্ধি ছিল ওয়েলেসলির ওস্তাদের মার, মানে এমন একটা শর্ত যেটা বাজিরাও মেনে চলতে বাধ্য ছিলেন, এবং এটার মাধ্যমে মারাঠা অবশ্যই ইংরেজদের অন্তর্ভুক্ত হয়ে যেত। দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধি মেনে নিলেও মন থেকে তিনি মানেননি। সিন্ধিয়া, ভোসলে, হোলকার যারা ছিল তারাও এই সন্ধি বিরোধিতা করেন। ফলস্বরূপ 1803 সালে সিন্ধিয়া, ভোসলে আর এই পেশোয়াদের সাথে তাদের বিরুদ্ধে ইংরেজদের শুরু হয় তৃতীয় ইঙ্গো-মহীশূর যুদ্ধর প্রস্তুতি। অসহায় দিল্লি, ওয়ারগাঁও প্রতিটা জায়গাতে নানা রকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যুদ্ধের। মারাঠা জাতির স্বাধীনতা বিপন্ন দেখে হোলকার ভারতপুরের রাজার সঙ্গে মিত্রতা করে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে তিনিও যুদ্ধ শুরু করেন। দিগের যুদ্ধে তারা পরাজিত হয়ে যায়। ফলে এই যে ইঙ্গো-মহীশূর যুদ্ধ চলছিল সেটাতে মারাঠারা সম্পূর্ণভাবে পরাজিত হয়। অধীনতামূলক মিত্রতা নীতি দ্বিতীয় বাজিরাও সহ অন্যান্য মারাঠা নেত্রীরা সবাই মেনে নিতে বাধ্য হন। ভেতরে ভেতরে যুদ্ধের পরিস্থিতি আবার তৈরি হয়। এই সময় মারাঠার পেশোয়ার বিশ্বস্ত মন্ত্রী ছিলেন ত্রিম্বকাজি ডিংলে। তাকে ত্রিম্বকাজি মহারাজও বলা হতো। তাকে ব্রিটিশ রেসিডেন্ট এলফিনস্টোন, যিনি তখন মারাঠাতেই থাকতেন, মহারাষ্ট্রে থাকতেন, তিনি এই ত্রিম্বকাজি বা ত্রম্বকজিকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেন। ফলে মারাঠারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। আবার মারাঠা সামন্ত রাজাদের সঙ্গে পিন্ডারি বলে একটা দস্যুদের সংগঠন ছিল, তাদের সাথে সমস্যা শুরু হয়। এই দস্যুরা আসলে মারাঠাদের হয়েই কাজ করত, কিন্তু মারাঠা রাজাদের কাছ থেকে বা পেশোয়াদের কাছ থেকে তারা কোনো বেতন পেত না। এই সময় লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা পেশোয়াকে 1817 সালে পুনা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেন। সন্ধির শর্ত অনুযায়ী দ্বিতীয় বাজিরাও মারাঠা সাম্রাজ্যের নেতৃত্ব ছেড়ে দেবেন,
রাজ্যের একাংশ ইংরেজদেরকে ছেড়ে দেবেন, অনুমতি ছাড়া অন্য কোনো বাইরের শক্তির সাথে বা বাইরের রাজ্যের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবেন না। ব্যাস, আবার পরিস্থিতি তৈরি হয়ে গেল মারাঠাদের সাথে ইংরেজদের একটা যুদ্ধের। কারণ এই যুদ্ধ, এই সন্ধি শর্তগুলো মারাঠাদের পক্ষে প্রচণ্ড অপমানজনক ছিল। তাই পেশোয়া হঠাৎ করে কিরকিতে থাকা ব্রিটিশ দূতাবাস আক্রমণ করে দেন। তৃতীয় ইঙ্গ-মহীশূর মারাঠা যুদ্ধ শুরু হয়ে যায়। সিন্ধিয়া, ভোসলে, হোলকাররা এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইংরেজদের কাছে সীতাবলদীর যুদ্ধে পরাজিত হয়ে যান আপ্পা সাহেব ভোসলে, ভোসলেদের নেতা। মাহিদপুরের যুদ্ধে হেরে যান হোলকাররাও। কোরেগাঁও আর অষ্টির যুদ্ধে পরাজিত হয়ে যান পেশোয়া। স্বাভাবিকভাবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও কানপুরের কাছে বিচুরে নির্বাসিত হন, মানে তাকে ওখানে একা ফেলে রাখা হয়। ইংরেজ কর্মচারীদের মতো তিনি বৃত্তিভোগীতে পরিণত হন, মানে তাকে বাৎসরিক একটা করে টাকা দেওয়া হবে এবং সেই টাকাতেই তাকে চলতে হবে। মারাঠাদের মধ্যে থেকে পেশোয়া পদ সম্পূর্ণ বিলুপ্ত করে দেয় ইংরেজ সরকার। অধীনতামূলক মিত্রতা নীতিতে বাধ্য হন আবদ্ধ হতে হোলকাররা। হোলকারদের সঙ্গে ইংরেজদের হয় মান্দাসরের চুক্তি। ভোসলে রাজ্যকেও ইংরেজরা নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। পেশোয়া রাজ্যের এক অংশ শিবাজির এক বংশধর প্রতাপ সিংহকে দান করা হয়, কিন্তু মারাঠা যে সাম্রাজ্যটা ছিল সেটা কিন্তু ইংরেজদের হস্তগতই হয়ে যায়। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ তিনি ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠা শক্তির পরাজয় সম্পর্কে বলেছেন, মারাঠা শক্তির বিরুদ্ধে ইংরেজদের দ্রুত জয়, ইংরেজদের হাতে মারাঠাদের দ্রুত পতন সত্যিই বিস্ময়কর। যদি মারাঠাদের অন্তর্দ্বন্দ্ব না থাকতো তাহলে কখনোই মারাঠাদের এত সহজে হারানো যেত না, কারণ এতটাই যোদ্ধা জাতি ছিল মারাঠারা। তবে কি মারাঠাদেরকে মানে মহারাষ্ট্রের বাইরে আর কেউ সাপোর্ট করতো না। মারাঠাদেরকে বর্গী বলা হতো। তারা বিভিন্ন রাজ্যগুলো যেখানে ইংরেজরা শাসন করতেন বা অন্যান্য রাজারা শাসন করতেন সেখান থেকে তারা জোর করে চৌথ আর স্বদেশমুখী নামে দুটো কর আদায় করতেন। চৌথ মানে ফসলের 1/4, স্বদেশমুখী মানে ফসলের 1/10, জোর করে আদায় করতেন। ফলে সাধারণ জনগণ মারাঠাদেরকে পছন্দ করতেন না। তারা প্রচণ্ড প্রতিভা সম্পন্ন ছিলেন, শক্তি দক্ষতারও অভাব ছিল না তাদের মধ্যে, কিন্তু তাদের কিছু কিছু দুর্বলতা ছিল। তাদের মধ্যে কেন্দ্রীয় জোরটা একদম ছিল না। মারাঠাদের মতোই ছিলেন ভোসলে, হোলকার, তাদের নিজেদের মধ্যেও কোনো মিল ছিল না, যে কারণেও কিন্তু মারাঠা বাহিনী খুব দ্রুত পরাজিত হয়, যেটা হওয়ার উচিতই ছিল না। এছাড়া ছত্রপতি শিবাজির সময় মারাঠাদের যে ধরনের যুদ্ধনীতি ছিল, রণনীতি ছিল, গেরিলা যুদ্ধ পদ্ধতি ছিল, সংহতি ছিল, সেগুলোও কিন্তু বাজিরাওদের সময়, পেশোয়াদের সময় আর ছিল না। মারাঠা সাম্রাজ্য ভেতরে ভেতরে একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। সেই কারণেও খুব দ্রুত মারাঠা সাম্রাজ্যের কিন্তু পতন হয়। এইভাবেই ইংরেজরা বাংলা, মহীশূর, মারাঠা 3টে বড় বড় রাজ্যকে দখল করে নেয়। তাদের পরবর্তী টার্গেট ছিল হচ্ছে পাঞ্জাব, শিখ রাজ্যগুলো। ইংরেজরা এরপরে শিখ রাজ্যগুলোকেও দখল করে নেয়।